বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, নির্বাহী সদস্য, জাতীয় নাগরিক কমিটি, এবং আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ABM ইব্রাহিম খলিল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরব ছোট করে, এবং এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে 31 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। মামলার এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। এদিকে চট্টগ্রামে আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এতে আসামিদের মধ্যে 70 জন আইনজীবী ও 2 জন সাংবাদিকও রয়েছেন। এ নিয়ে হত্যাসহ 5টি মামলা হলো। কোতোয়ালি থানার মামলাটি করেন নিহত আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম। পরে আরেকটি তথ্য আছে, আমি একটু তুলে ধরি, তা হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় রবিবার জানা যেতে পারে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবারের কার্যতালিকায় রায়ের জন্য মামলা দুটি ডেথ রেফারেন্স, আপিল ও জেল 54-55 নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ করেন। পরবর্তী যে তথ্যটি রয়েছে আমার হাতে তা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এটি আমি শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা, তাদের এই বিষয়গুলোকে শক্তভাবে উপস্থাপন করা দরকার। সীমান্ত হত্যা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি অনেক দেশ ঘুরেছি, সব দেশই অপরাধী আছে, কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত সীমান্ত অপরাধীকে ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা। জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি, জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার। পরবর্তী যে তথ্যটি আছে তা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী 31 ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে। এরপর আমরা সবাই মিলে আলোচনা করব। রাষ্ট্র মেরামত না করে যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সংগ্রাম এখনো শেষ হয়নি, রাষ্ট্র সংস্কার হবার পরেও সংগ্রাম চালিয়ে যেতে হবে যেন ফ্যাসিস্ট ফিরে না আসতে পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি, নেতাদের বিক্রি করেছে। পরবর্তী যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে মেয়েদের কোনো বিশেষ পোশাক পরতে জামায়াত ইসলামী বাধ্য করবে না জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবেন। জামায়াতের আমির বলেছেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরোতে দেব না, কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে, তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। এবং খুব ছোট করে আমি একটু আরও দুটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলেন আমির খসরু। তিনি বলেন, 15 বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে, ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা দেখতে হবে। এবং সবশেষ যে তথ্যটি আমি একটু তুলে ধরব, জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়েই চেষ্টা করছে, আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি তাদের কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। তিনি বলেছেন, কেউ যদি ধর্মকে ব্যবহার করে, যে ধর্মই হোক না কেন, ধর্মকে ব্যবহার করে যদি কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আমাদের দুজন আলোচকের সাথে, এবং প্রথমে আমি একটু যেতে চাই ABM ইব্রাহিম খলিল আপনার কাছে, যে বিষয়টি নিয়ে যেমনটি বলছিলাম তথ্যগুলো দেওয়ার সময়,
চট্টগ্রামে আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর যে হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম, যেমনটা বলছিলাম। এবং এর মধ্যে 70 জন আইনজীবী এবং 2 জন সাংবাদিকও রয়েছেন। এই যে আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? নিশ্চয়ই ঘটনাটি আপনি ফলো করেছেন, ইব্রাহিম খলিল। জি, চট্টগ্রামে আপনার যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, আসলে প্রত্যেকটা ঘটনায় কিছু পরিকল্পনাকারী থাকে। যেমন এই হত্যার পিছনে আপনি যারা পরিকল্পনা ছিল তারাও আছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারাও ছিল। তো আজকে দেখলাম যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বা প্রশ্নটা আসতেছে যে সাংবাদিক এবং কিছু আইনজীবী যাদের নাম আসছে তারা এই ঘটনার সাথে জড়িত কিনা। তো জড়িত কিনা এটা তো আসলে তদন্তের বিষয়। যেহেতু মামলা হয়েছে, এটা তাদের পরিকল্পনা ছিল, তাদের সরাসরি অংশগ্রহণও থাকতে পারে, পরিকল্পনাও থাকতে পারে, তাদের ইন্ধন থাকতে পারে, তাদের উস্কানি থাকতে পারে। হত্যায় যেহেতু তাদের একটা অংশগ্রহণ যেভাবেই আসুক না কেন আসছে, সেই হিসাবে মামলা আসছে তার আর কি। এটা তদন্তের বিষয়। তদন্তে যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ হয়, তাহলে তো তাদের বিরুদ্ধে আর পুলিশ ব্যবস্থা নিবে না বা চার্জশিট দিবে না আর কি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই বিষয়টি দেখেছেন, পুরো ঘটনাটি, এবং এই মামলার বিষয়টিও আমি কিছুক্ষণ আগে তুলে ধরলাম, এবং নিশ্চয়ই আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশের। আপনি কি বলবেন এই বিষয়ে? আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধেও যে এই মামলায় অভিযোগ আনা হলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, অথবা আপনার কি মনে হয়? না, মামলা তো যাদের এই ঘটনার সাথে যাদের অংশগ্রহণ আছে, ইব্রাহিম খলিল, আমি একটু যেমন আলাউদ্দিন, আমি জি আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যাচ্ছিলাম, আপনার সাথে তো এই বিষয়ে আলোচনা করলাম। জি আলাউদ্দিন মোহাম্মদ, শুনতে পাচ্ছেন আশা করি? জি জি, শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ আশফাক ভাই। এখানে যে ঘটনাটি ঘটেছে, আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে ফেলার মতো ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো ফাঁদে পা না দিয়ে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গার দিকে না গিয়ে এবং শান্তিপূর্ণভাবে আদালতের মাধ্যমেই বিচার বিভাগের উপর আস্থা রেখে যেই একটা বিরল নজির স্থাপন করেছে, সেজন্য আমি প্রথমেই বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমরা আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই কাজগুলো সত্যিকার অর্থেই এই অপপ্রচারের জবাব দিচ্ছে, তো সেই জায়গাটাকে আমি এখানে হাইলাইট করতে চাই। নাম্বার টু হলো যে এখানে যেই মামলা হয়েছে, এই মামলা সত্যিকার অর্থে যে মামলার মেরিট তো আসলে বিজ্ঞ আইনজীবী বড় ভাই তিনি বললেন, একটা হচ্ছে মামলায় যারা অপরাধী, আর ঘটনাটি ঘটেছে একজন আইনজীবীর উপরে, এবং উনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী। তো সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে এটার সাথে যুক্ত যারাই আছে, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, নাকি আসলে কারা, সেটা দেখা আমাদের কাজ না। আমাদের কাজ হলো যে প্রকৃত অপরাধী কিনা, এই ঘটনার সাথে যুক্ত কিনা, সেটা দেখা হলো মূল বিষয়। এবং নিশ্চয়ই বিজ্ঞ আদালত যারা নির্দোষ তাদেরকে অব্যাহতি দিবে বলে আমার বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসি আরেকটি বিষয় নিয়ে। যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা আসামিদের ডেথ রেফারেন্স, যেটা মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় রবিবার জানা যেতে পারে, যেমনটা আমরা দেখলাম, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। যদি এই বিষয়ে আপনার কিছু জানা থাকে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান অথবা জানাতে চান আপনি এই বিষয়ে, যদি একটু বলেন। হ্যাঁ, আসলে আমি এই মামলার বিষয়ে দর্শকদের যে বিষয়টা বলবো আর কি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বিগত 15 বছর, 16 বছর আদালতের প্রতি যে আস্থা ছিল, আস্থাটা হারিয়ে ফেলছে তারা। তো আমরা বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এডিটার গভর্নমেন্ট, এই এই গভর্নমেন্টের কাছে মানুষের প্রত্যাশা নেই বিচার। যেই দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকে না, সেই দেশের মানে মানুষের সর্বশেষ যে আশ্রয়স্থল বিচার ব্যবস্থা, আমি একজন আইনজীবী হিসেবে গত 15 বছর এটাই দেখে আসছি। মানুষের সেই আস্থার জায়গা, বিশ্বাসের জায়গাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এখন জি ইব্রাহিম খলিল, আপনার 21শে সাউন্ডটা আগস্টের একটু যে কম আসছে গ্রেনেড আপনার। হামলার যে মামলাটা,
জি ইব্রাহিম খলিল, আপনার সাউন্ডটা একটু এই কম মামলাটা আসছে, আপনি একটু জোরে কথা বলবেন অথবা আপনার সাউন্ডটা মনে হয় একটু বাড়াতে জি জি হবে। জি 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 21শে আগস্টের যে গ্রেনেড হামলার যে মামলাটা, এই মামলাটার যারা অ্যাকিউজড মানে যারা আসামি, তারা তো ন্যায় বিচার পাওয়ার তাদের অধিকার আছে। তো তারা ডেট রেফারেন্স শুনানিতে আসছে, মামলার শুনানি হচ্ছে। মামলার শুনানি শেষ পর্যায়ে, মামলা রায়ের জন্য আছে। বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন, এটা আপনারা দেখতে পাবেন যে ন্যায় বিচার তারা পাবেন। আমরাও আশা করি যে তারা ন্যায় বিচার পাবেন আর কি। জি না, এটি আদালতের বিষয় আসলে, এই জন্যই আমি আদালতের বিষয়, জি এই এটা বিষয়টা নিয়ে আসলে আমাদের খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। তারপরে আমি, আলোচনা করার সুযোগ যেহেতু নেই। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি এই জন্য আপনার কাছে একটু জিজ্ঞেস করলাম যে আসলে যেহেতু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে রবিবার এই সম্পর্কে জানা যেতে পারে অতিরিক্ত অথবা বাড়তি কিছু তথ্য যদি আপনার কাছে থেকে থাকে এই সংশ্লিষ্ট, এই জন্য আপনাকে প্রশ্নটি করা। আমি একটু চলে যাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, যেই বিষয়টি নিয়ে আসলে আপনি যেমনটা বলছিলেন প্রচার অপপ্রচারের যে বিষয়টি, আমরা এখন এই জায়গায় চলে যাই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে, সেটি দুই দেশের প্রতিবেশী দেশের মধ্যে আসলে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়, এমনটাই পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। এবং যেসব ভারতীয় গণমাধ্যম এই কাজগুলো করছে অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি কি মনে করেন যে আসলে এই ভারতীয় গণমাধ্যমগুলো কেন এমন করছে অথবা তাদের আসলে উদ্দেশ্য কি? আলাউদ্দিন মোহাম্মদ। আসলে ভারতীয় গণমাধ্যম একটি তথ্য থেকে বলতে পারি যে ভারতীয় গণমাধ্যমগুলো বিশ্বে মিস ইনফরমেশন ছড়াতে অগ্রণী ভূমিকা পালন করছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি প্রতিবেদন এসেছিল। তো এটা ছাড়াও আমরা ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে যদি তাদের গণমাধ্যমের ভূমিকা দেখি, আমরা দীর্ঘদিন ধরে ভারতে একটা কথা আছে যে গদি মিডিয়া, হ্যাঁ, যে আসলে মিডিয়াগুলো কিভাবে খোলা একটি বিশেষ দলের পারপাস সার্ভ করতে যে ভূমিকা পালন করে তা নিয়ে ভারতের ভিতরেই কিন্তু বিতর্ক আছে। আর বাংলাদেশ প্রশ্নে যে জিনিসটা হয়েছে, আমরা আসলে বাংলাদেশে যে পতিত স্বৈরাচারের পতন দেখেছি, এই স্বৈরাচারের পতন তো শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার ছিল না। এই স্বৈরাচারটা কিন্তু একটা ইন্ডিয়ান প্লান্টেড স্বৈরাচার ছিল। আমরা 2014 সালের নির্বাচন যেভাবে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি বাংলাদেশে এসে সাবেক একজন প্রেসিডেন্টকে জিম্মি করে নির্বাচনটা করে দিয়ে যায়, তারপর থেকে যা যা ঘটেছে তা প্রচ্ছন্ন ভারতের ইন্ধন, মদদ এবং সরাসরি সহায়তায় ঘটেছে। এবং বর্তমানে বাংলাদেশের যে স্বৈরাচার এবং তাদের যে রাজনৈতিক বড় যে নেতৃত্বটা ভারতে অবস্থান করছে, এই অবস্থান করায় এবং পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী সরকারের যে প্রপাগান্ডা সেল, সেগুলো এখন কলকাতা থেকে দিল্লি থেকে অপারেশন করছে। সেই জায়গায় ভারতের মিডিয়ার অপপ্রচার শুধুমাত্র ভারতের মিডিয়ার অপপ্রচার হিসেবে আমরা দেখছি না, আমরা দেখছি ভারতের মিডিয়া এবং বাংলাদেশের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতৃত্ব এবং শেখ হাসিনার যে গ্রুপ, এই সবার মিলিত একটা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে এখন সক্রিয় আছে। তো সেই অপপ্রচার আসলে বন্ধ করার একটা উপায় বাংলাদেশে জাস্টিস এনশিওর করা এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এখন ফ্রাজাইল ভঙ্গুর অবস্থায় আছে, প্রতিষ্ঠানগুলোকে অপারেশনাল করা, তাদেরকে শক্তিশালী করা, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারের পদক্ষেপ নিয়েছে সেই সংস্কারগুলো কিভাবে আরো টেকসই করা যায় সেজন্য রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের মধ্যে একটি ঐক্যমত্য। এটি ছাড়া আসলে ইন্ডিয়ার এবং আমাদের যে আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা লড়েছিলাম তাদের যেই মোকাবেলা করা, সেটা করা আসলে কঠিন হবে। জি আপনাকে ধন্যবাদ এবিএম ইব্রাহিম খলিল। আপনি যদি এই বিষয়ে একটু বলতে চান যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা আসলে বাংলাদেশের নানা প্রসঙ্গে কেমন দেখছেন আপনি, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ। ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকাটা, এই ভূমিকাটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা প্রশ্নবিদ্ধ তারা কাজ করছেন। আপনারা দেখবেন যে মানে বাংলাদেশকে নিয়ে তারা উঠে পড়ে লেগেছে এমন একটা বিষয়। বাংলাদেশের যে ইন্টারনাল যে ম্যাটার গুলো, তাদের যতটুকু কথা বলার সুযোগ আছে, তারা অতি উৎসাহী হয়ে আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা সবসময়, বিশেষ করে বিজেপি সরকার থাকা অবস্থায় সবসময় তারা নক গলে আসছে এবং এখনো তারা এটা করছে। তাদের এই বিষয়গুলো শুধু আমরা না, আসলে বাংলাদেশের জনগণ এই বিষয়গুলো মানে এরকম এটা গ্রহণ অ্যাকসেপ্টেবল না আর কি তাদের। এটাই আমার মন্তব্য। জি ধন্যবাদ। আমি একটু আবার আসতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাষ্ট্র মেরামত না করে যদি অন্তর্বর্তী সরকার চলে যায়
তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে, তার এই কথার সাথে আপনি কতটা একমত এবং আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের আসলে রাষ্ট্র মেরামতে কতটুকু করতে পারবে অথবা কতটুকু করণীয় আসলে? আমার এখানে শফিক ভাইয়ের এই মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত, এবং আমি বলবো যে শুধুমাত্র কাঠগড়ায় দাঁড় করানো না, অলরেডি তত্ত্বাবধায়ক সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট তার সংস্কারের তার তার মূল এজেন্ডা কিন্তু সংস্কার। এটা কিন্তু যখন 8 আগস্টে সরকার শপথ গ্রহণ করে তখন নির্বাচন কোনো প্রাসঙ্গিক বিষয় ছিল না। তারপরে আমরা যদি দায়িত্বশীল যে বড় রাজনৈতিক দলগুলো তাদের এই সরকারের প্রতি যে সমর্থন ছিল, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচনটা প্রায়োরিটি ছিল না। এবং একই সাথে যদি আমি সেনা প্রধানের বক্তব্যগুলো ধরি, এবং সেনা প্রধান বাংলাদেশের এই সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চেয়েছেন। এই সময়টা আসলে কিসের জন্য? এই সময়টা হলো মূলত বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো অলরেডি আপনার ধ্বংস হয়ে গিয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর কোনো জন আস্থা নেই, এবং প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত এই যে 100 দিন হলো, এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ বলেন কিংবা আমাদের প্রশাসন কিংবা অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এগুলো এখন পর্যন্ত অপারেশনাল না। এই অবস্থায় আসলে সরকারকে যদি কোনোভাবে বিদেশের শক্তির চাপে কিংবা আমরা যদি বলি যে রাজনৈতিক দলগুলোর মানে মাঠ পর্যায়ের মধ্যবর্তী শক্তির চাপে যদি নির্বাচন দিতে সরকার বাধ্য হয়, তাহলে বাংলাদেশ আসলেই আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাওয়ার একটা সমূহ আশঙ্কা রয়ে গিয়েছে। সেই জায়গায় আমি স্পষ্ট করে বলতে চাই, এটা এটা শফিক আলম ভাইয়ের শুধুমাত্র বক্তব্য হতে পারে না, এটা পুরো ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় দায় হলো এই দেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে দেশ যাতে ভবিষ্যতে আর কোনো হোঁচট না খায়, ভবিষ্যতে সিস্টেমে যাতে কোনো নতুন স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য যতগুলো আপনার ইয়ে আছে, সুযোগ আছে, যতগুলো উপায় আছে, সবগুলো উপায়ে কাজ করে যেতে হবে। এবং যদি মনে হয় এই ইন্টারিম গভর্নমেন্ট তার কোনো জায়গায় মনে হচ্ছে সাপোর্ট পাচ্ছে না, কোন জায়গায় যদি সে দুর্বল অনুভব করে, তাদের উচিত জাতির সামনে স্পষ্ট করে বলা, তাদের উচিত এই গণঅভ্যুত্থানের সপক্ষ শক্তির কাছে খোলাসা করে বলা যে তাদের সাপোর্ট প্রয়োজন, তাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাপোর্ট প্রয়োজন, জনগণের কাছ থেকে সাপোর্ট প্রয়োজন, অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে সাপোর্ট প্রয়োজন। তারা খোলামেলা ভাবে এটা বলতে পারে এবং তাদের সাপোর্ট নিয়ে তাদেরকে এই কাজ সমাধান করেই এই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। এটা খুবই সিরিয়াস বিষয় এবং আমি শফিকুল আলমের বক্তব্যের সাথে পুরোপুরি একমত। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। আপনি কি মনে করেন রাষ্ট্র মেরামত আসলে কতটুকু করতে পারবে অন্তর্বর্তী সরকার, অথবা কতটা করে দেওয়া উচিত আপনার মনে হয়? আমি যেটা এই বিষয়ে যেটা আমার বক্তব্য, এখন রাষ্ট্র মেরামতের দায়িত্ব যারা আছে, আমি আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার যিনি আছেন তার সম্পর্কে আই হ্যাভ নো কোয়েশ্চেন। তিনি অত্যন্ত একজন ইন্টেলিজেন্ট পারসন। আর জি, জনাব ইব্রাহিম খলিল, আপনাকে সাউন্ড কমানো অথবা একটু জোরে বলবেন কাইন্ডলি, তাহলে আমাদের হয়তো দর্শকদের শুনতে সুবিধা হবে। এবারে কি শোনা যাচ্ছে? জি বলুন। আসলে রাষ্ট্র সংস্কারে তারা যে দায়িত্বটা নিয়েছে সেটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ। এটা আমরা সাধুবাদ জানিয়েছি, বাংলাদেশের জনগণও সাধুবাদ জানিয়েছে। আমার কাছে আজকে প্রায় আপনার 5ই আগস্টের পরে আমরা প্রায় 5 মাস হতে যাচ্ছে আমাদের এই বর্তমান সরকার বা না কম, আরো কম ইব্রাহিম খলিল, আপনার সময় আরো কম, 3 মাসের কিছু বেশি আর কি। 3 মাসের কিছু বেশি আছে, 4 মাসের কাছাকাছি। জি। তো আপনার কিন্তু তারা যে দায়িত্বগুলো নিয়েছে তারা কতটা পারবে বা কতটা সফল হবে এ বিষয়ে আমি কোনো মানে সফলতা দেখছি না, তবে তারা চেষ্টা করছে আর কি। আমি যেটা বলবো যে তারা সংস্কার করার চেষ্টা করুক। আমাদের বিশেষ করে যে আমাদের যে ভোটিং ব্যবস্থাটা ছিল আর কি, এই ভোটিং ব্যবস্থার যে মানে ধ্বংসপ্রাপ্ত যে ভোটিং ব্যবস্থাটা ছিল, এই বিষয়ে তারা একটা সংস্কার কমিশন যেটা গঠন করেছে এবং অলরেডি চিফ ইলেকশন কমিশন অ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো আমার কাছে যেটা বিষয় যে তারা তাদের সংস্কার চালিয়ে যাক এবং অচিরই একটা নির্বাচন যদি এই সরকার দিয়ে দেয়, তাহলে যেহেতু দেশটা আসলে রাজনীতিবিদদের কাছে নিরাপদ আমি মনে করি আর কি। কারণ তারা জানে কিভাবে দেশ চলতে পারে, কিভাবে দেশ চলবে, আর মানুষের মেন্টালিটি, প্রশাসনের মেন্টালিটি। তো ওনারা কাজ করতেছে, অবশ্যই ভালো লাগার একটা উদ্যোগ তাদের। তবে তারা দ্রুত নির্বাচন দেখ, তারা দ্রুত নির্বাচন দিয়ে
একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে পাওয়ারটা ক্ষমতাটা ট্রান্সফার করুক, একটা দেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, এটা আমার চাওয়া। আর সংস্কার এর মধ্যে সংস্কার করতে তো সময় একটা লাগবে, সংস্কারও চালিয়ে যাক আর কি। জি। ইলেকশনটা আমি আর কি এক্সপেক্ট করি যে দ্রুত ইলেকশন এক্সপেক্ট করি সরকারের কাছে আর কি। মানে অর্থাৎ আপনি যেটা বলতে সংস্কারের চাচ্ছেন যে পাশাপাশি। যত দ্রুত সম্ভব সমস্যার কাজটা শেষ করে যদি নির্বাচন অথবা হ্যাঁ, ভোটের হ্যাঁ, আয়োজন করেই সরকার, সেটাই হয়তো বা বাংলাদেশের জন্য ভালো হবে, এটা এমনটাই আপনি। বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে। আর যদি যতই এটা ডিলে হবে, আমার আহ, দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জনগণ যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে, কারণ চারিদিক থেকে আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, একটা ষড়যন্ত্রের চেষ্টা অব্যাহতি আছে এবং চলমান আছে আর কি। জি। কোনো না কোনো ভাবেই যে আপনার যেই স্বৈরাচারী যে সরকার ছিল, তারা কোনো না কোনো একটা চালিয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি যে সরকার সংস্কারের পাশাপাশি দ্রুত একটা নির্বাচন দেখ, নির্বাচন নিয়ে তাদের কোনো কার্পণ্যতা বা ঢিলে না করে দ্রুত একটা নির্বাচন দিলে দেশের জনগণ, দেশের মানুষ আমরা ভালো থাকতে পারবো, আমরা উপকৃত হব। জি ইব্রাহিম খলিল, আপনাকে ধন্যবাদ। আমি আবার আলোচনায় ফিরবো আপনাদের সাথে, আমাকে একটু ছোট বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ এবং আইনজীবী সুপ্রিম কোর্ট ABM ইব্রাহিম খলিল। আপনাদের দুজনকেও আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমে যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম এবং সার্জিস আলম বলেছেন, ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। ইসকন বিষয়ে অথবা ধর্মীয় উগ্রবাদ বিষয়ে এটি কি জাতীয় নাগরিক কমিটির অবস্থান কিনা, নাকি এটি সার্জিস আলমের ব্যক্তিগত বক্তব্য? এই বিষয়ে আসলে জাতীয় নাগরিক কমিটির অবস্থান যদি আপনি পরিষ্কার করতে চান। আচ্ছা, আপনি ইসকন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির অবস্থান জানতে চেয়েছেন? জি জি। আমাদের মূল বিষয়টা হলো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশে রাজনীতি এবং যে কোনো সামাজিক সংগঠন করার অধিকার সবারই আছে। তো এখানে যে ইসকনের প্রসঙ্গটি আসছে, মূলত বাংলাদেশে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ, তারা ছিল মাইনরিটি অধিকার নিয়ে কথা বলছে, তারা আইন আদালতে বিভিন্ন জায়গায় তাদের আমরা উপস্থিতি দেখেছি বেশি। তো ইসকন সাম্প্রতিকভাবে ইসকনের যে কর্মকাণ্ড, তার সাথে আমরা দেখি যে এখানে হয়তো কিছু কিছু জায়গায় তাদের কর্মকাণ্ড নিয়ে কিছু কনসার্ন আসছে, বাট আমরা মনে করি যে এই কনসার্নের জায়গাগুলো আমরা যারা আমাদের সনাতনী ভাইরা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মাধ্যমে আমরা সমাধানের প্রচেষ্টা আছে। এবং ইন্ডিয়ার গত কালকেও আমাদের জাতীয় নাগরিক কমিটির অফিসে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ছিল তারা ছিল এবং একই সাথে আগাম সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বৈঠক করেছি এবং কিভাবে আন্তঃধর্মীয় সম্প্রীতি অটুট রাখা যায় এবং এই বর্তমানে বাংলাদেশের যে একটা সার্বভৌমত্বের একটা থ্রেটে আছে, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সেগুলো একসাথে কাঁধে 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 কাঁধ মিলিয়ে কিভাবে সমাধান করা যায় সেটার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা সরাসরি আমরা কোনো মানে জঙ্গিবাদী গোষ্ঠী বলি আর আদার্স বলি, এটা আসলে আমরা সরাসরি কোনো দাবি করছি না এই মুহূর্তেই, কারণ এখানে এটা আপনারা জানেন যে এই যে ইসকন যেটা সারা বিশ্বেই বিভিন্ন ভাবে আছে, কিছু দেশে এটা নিষিদ্ধ আছে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইভেন কানাডা এবং অনেকগুলো ইউরোপিয়ান দেশে নিষিদ্ধ আছে। তো সেই জায়গা নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে আমরা কোনো বড় ধরনের এটা সম্প্রদায়কে উস্কে দিতে চাচ্ছি না এবং আমরা হিন্দু ধর্মের যারা শান্তি কর্মকাণ্ডে কোথাও যদি মনে হচ্ছে উস্কানিমূলক কিংবা এটা বাইরের এরকম মনে হয়, আমার মনে হয় এবং আমরা তাদেরকে সহযোগিতা করবো, আমরা সরাসরি এটার মধ্যে কোনো এখন ইন্টারফারেন্স নাই। জি আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি যেটা বলছিলাম যে সার্জিস আলম যেমনটা বলেছেন যে সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার হবে।
এটি নিশ্চয়ই সার্জিস আলম ওনার ব্যক্তিগত বক্তব্য। আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনি আমাদের এই বিষয়ে আমি একটু আশফাক ভাই, আমি একটু ছোট্ট বিষয় অ্যাড করে দিই না, কারণ হয়তোবা আমার মেসেজটা একটা ডিসাইসিভ অবস্থান ছিল না। সেটা হলো যে কোনো উগ্রবাদী গোষ্ঠী, আমরা আমাদের যে উপদেষ্টা মাহফুজ আলম প্রথম দিক দিয়েই, হ্যাঁ আপনারা জানেন যে সেও অনেকগুলো ট্যাগের শিকার হয়েছিল। ইভেন তসলিমা নাসরিন আনন্দবাজার পত্রিকা তাদের একেবারে বেসলেস কিছু জায়গা থেকেও তারা তাকে হিজবুত তাহরির কিংবা আল কায়েদার সমর্থক হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তখন মাহফুজ আলমের একটা বক্তব্য খুবই স্পষ্ট ছিল যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, এবং যারা গণতন্ত্রকে সমর্থন করে না এবং যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে তাদেরকে বললে আমরা প্রতিহত করার জন্য প্রতি করার নীতি আমাদের। এখন যদি ইসলামিক ক্ষেত্রে যেরকম সত্য অন্য ধর্মের কোন জি আলাউদ্দিন মোহাম্মদ, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু এবিএম ইব্রাহিম খলিলের কাছে যাই। জি এবিএম ইব্রাহিম খলিল, আমি একটু আপনার কাছে যে বিষয়টি আসতে চাই, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, কিন্তু তিনি কথা দিয়েছেন এমন হবে না, তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবে, মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে, তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, এমনটা বলেছেন জামায়াতের আমির। জামায়াত কি নতুন বাস্তবতা উপলব্ধি করে নিজেদের রাজনৈতিক অবস্থান আসলে পরিষ্কার করছে বলে আপনার কাছে মনে হয়, নাকি এটি ভোটের আগের কথা, সামনে যেহেতু এটি নির্বাচনের ব্যাপার রয়েছে সেই জন্য এই ধরনের কথা বলছে? বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নানা কথা আসলে বলে থাকে। এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখছেন? আপনার কাছে রাষ্ট্রের নাগরিক হিসেবে অথবা একজন ভোটার হিসেবে বিষয়টি কেমন মনে হচ্ছে? আসলে জামাতের ইসলামের আমিরের আজকের বক্তব্যটা আমিও পড়েছি এবং ফেসবুকে এটা নিয়ে লেখালেখি হচ্ছে দেখলাম আর কি। নারীদের মধ্যে শুরু থেকেই বাংলাদেশের নারী সমাজের প্রতি, নারী সমাজের মধ্যে একটা আশঙ্কা থাকে, যদি জামায়াত অথবা ইসলামী আন্দোলন মানে মূলক ধর্মীয় কোনো দল যদি ক্ষমতা আসে, তারা তাদের যে ফ্রি মুভমেন্ট, তাদের যে চলাফেরা, এটা তারা একটা বাধার সম্মুখীন হবে। বিশেষ করে জামাতের প্রতি তাদের এরকম একটা মানে বিষয় ছিল যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে হয়তো আহ চলাফেরা একটা বাধার সম্মুখীন হবে, তাদের ইচ্ছা মতন ড্রেস পরতে পারবে না, একটু ঢেকে হিজাব টিজাব পরে চলতে হবে, এরকম একটা চিন্তা, এরকম একটা বিষয় মানুষের মনস্তান্ত্রিক ভাবে মানুষের সেট আপ হয়ে গেছে মানে নারী সমাজের। তো যেহেতু জামাতের আমির আজকে একটা সাতক্ষীরায় সম্ভবত, তাই না, সাতক্ষীরায়, সাতক্ষীরা একটা জনসমাজে তিনি এরকম একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। আর তারা, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, তারা আসলে ভোটের জন্য করছেন নাকি মানে কি জন্য করছে, আসলে এটা তাদের ভিতরেরটা, তো আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। তো আমরা আসলে বিষয়টাকে আমি পজিটিভলি নিচ্ছি এবং আমি সাধুবাদ জানাচ্ছি আর কি। এটা নারী সমাজের জন্য, নারী সমাজের মধ্যে যে একটা ভয় আতঙ্ক কাজ করছে, আমি আশা করি যে নারী সমাজরা এই ভয় থেকে বেরিয়ে আসবে। এবং জামাত ইসলামীও তাদের বিষয় যে তাদের একটা বিষয় ছিল যে তাদের একটা ভয় পাচ্ছে নারী সমাজ, তারাও এই বিষয়টা থেকে বেরোতে পারবে আশা করি আর কি। জি ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি আমার প্রশ্নটি শুনতে পেয়েছিলেন? আমি আরেকবার বলবো। জি বিষয়টি যেটি আমি আসলে এবিএম ইব্রাহিম খলিলের সাথে আলোচনা করছিলাম, যে যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তাদের বিরুদ্ধে, অর্থাৎ জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে জামাত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, কিন্তু তিনি কথা দিয়েছেন এমনটা হবে না এবং নারীরা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবে, মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে, তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, এমনটা জামায়াতের আমির বলেছেন আজ এক অনুষ্ঠানে। যে বিষয়টি আমি প্রশ্নটি রাখছিলাম এবং আপনার কাছেও রাখতে চাই, সেটি যে আপনি কি মনে করেন যে জামায়াত বাংলাদেশের যে নতুন বাস্তবতা সেটা আসলে উপলব্ধি করতে পেরেছে বা পারছে, এই জন্যই নিজেদের যে রাজনৈতিক অবস্থান সেটি আসলে পরিষ্কার করার চেষ্টা করছে? এবং আরেকটি বিষয় এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, বিভিন্ন রাজনৈতিক দল অথবা রাজনৈতিক নেতারা যখন তাদের
আমরা যেরকম ধারণা করি অথবা বিভিন্ন সময় দেখি সেই জায়গার বাইরের থেকে আসলে কথা বলেন, তখন একটা মনে হয় যে এটা কি সামনে যেহেতু নির্বাচন হবে একটা নির্দিষ্ট সময় পরে অথবা একটা ভোটের ব্যাপার আছে, এই বিষয়ের এই ধরনের কি এই জন্য কি আসলে এই ধরনের কথা বলা হচ্ছে কি না, বিভিন্ন সময় যেরকমটা আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকে, আপনার কাছে এই কথাটা কেমন মনে হচ্ছে? আমার কাছে জামাতের আমির সাহেবের যে এই বক্তব্যটা এই মুহূর্তে খুব অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, এবং এটা আসলে সময়ের যেই যাওয়ার সাথে এই বক্তব্যের কোনো সংযোগ নেই। কারণ বাংলাদেশ এমন একটি সময় অতিক্রান্ত করছে যে আমাদের প্রায় 2000-এর মতো ভাই শহীদ হয়েছেন, 20,000-এর মতো মানুষ যারা আহত, এবং প্রায় 8 থেকে 10,000-এর মতো মানুষ যারা পঙ্গু হয়ে গেছেন চিরতরে। সেই জায়গায় আসলে আমাদের যে বোনেরা কি পড়বে কি পড়বে না সে ধরনের অলংকারিক যে বক্তব্য একজন জামাত ইসলামের শীর্ষ নেতার কাছে আসলে সেটা দুঃখজনক। এবং এটা আরেকটা বিষয় হলো যে আমরা সত্যিকার অর্থে জামাতের রাজনীতি কোন পক্ষ বিপক্ষে কথা বলছি না। মূল বিষয়টা হলো যে জামাতের যেই রাজনীতির যে প্রায়োরিটির যে একটা আমি বলবো দুর্বলতা, এই দুর্বলতাটা এই বক্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয়েছে। কারণ জাতি এখন এই বক্তব্য কে কি পড়বে সেটা শুনতে আসলে প্রস্তুত নয়। জাতি আরো অনেক বড় বড় সংস্কার এবং বড় বড় প্রাতিষ্ঠানিক পরিবর্তনের অপেক্ষায় আছে, এবং জামাতকেও আসলে তাদের সেই ঐতিহাসিক জায়গায় তাদের রোল কি হবে সেটা নিয়ে জাতি জানতে চায়। হ্যাঁ, সেই জায়গায় আসলে তারা নারী বিশেষত আসলে একজন পুরুষ নেতৃত্ব নারীদের কি পোশাক আশাক ঠিক হবে কি হবে না সেটা আসলে তার কাছ থেকে এটা শোনাটা আসলে অশোভন। আমার মনে হয় জামাতের যে নারী নেতৃত্ব আছে, নারী নেতৃত্বের কাছ থেকে যদি নারীদের উদ্দেশ্যে সে ধরনের বক্তব্য আসতো সেটা অনেক বেশি ক্রেডিবল হতো এবং অনেক বেশি সাবলীল এবং শোভন হতো বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার কাছ থেকেই যাই ইব্রাহিম খলিলের কাছে। আমি যে প্রশ্নটি রাখতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। আমরা যদি ধরে নেই যে নির্বাচন হলো এবং বিএনপি নির্বাচনে জয়লাভ করলো এবং ক্ষমতায় গেল, ধরে নিলাম আমরা, আমির খসরু মাহমুদের কথায় আপনি আসলে কতটা আস্থা পাচ্ছেন? আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে প্রথমে যেতে চাই এবং পরবর্তীতে ইব্রাহিম খলিলের কাছে আসবো। আলাউদ্দিন মোহাম্মদ। আমি আসলে আপনি শুরু করেছেন ইব্রাহিম ভাইকে দিয়ে, আমি ভেবেছিলাম যে ওনার মন্তব্যটা না, আমি বলেছিলাম আপনার সাথে কথা বলে ইব্রাহিম খলিলের কাছে যাব। জি বলুন। হ্যাঁ জি জি, আমি ইব্রাহিম ভাইয়ের কথা সূত্র ধরে যেটা বলছি, ইব্রাহিম ভাই বলছিল যে এই ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো কাজ, এবং একই সাথে উনি যে বিষয়টা বলছেন যে সংস্কারও চলো, নির্বাচন আসলে দিকে আসলে এই বিষয় এটা আসলে একটা খুব কি বলবো রূঢ় বাস্তবতা যে সংস্কার হলো কৃষির উপর হবে, এটা হলো একটা বিষয়। নাম্বার 2 হলো যে এটা ভালো উদ্যোগ নেই, গভর্নমেন্টের ম্যান্ডেট হলো সংস্কার, গভর্নমেন্টের ম্যান্ডেট হলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। এই আকাঙ্ক্ষা কি এই বিষয়ে অনেকে প্রশ্ন উঠাচ্ছে। এই বিষয়ে ইভেন অনেক রাজনৈতিক দল থেকে বলে যে ধরেন এই আকাঙ্ক্ষা আসলে তারা কিভাবে ঠিক করলো। আমি বলবো যে আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে লিখিত হয়ে গিয়েছে, সেই দেয়ালে দেয়ালে যে লিখন, সেই লিখনের আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এই সরকারের এটা গুরু দায়িত্ব। বাকি যা আছে রেগুলার জব, এগুলো আমি দায়িত্বের পর্যায়ে দায়িত্ব বলে মনে করি না। 3 মাস 6 মাস 1 বছর দেশ চালাবে এটা দায়িত্ব না। হলে এই সরকার এতগুলো লাশের উপরে ভর করে, যে সরকার রক্তের উপরে ভর করে মানে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্বটা অবশ্যই একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্ব সরকার পালন করতেই হবে। যদি দায়িত্ব পালন না করে আমরা বলবো যে তাহলে এই সরকার রিপ্লেস করে নতুন সরকার আনা হবে যে সরকারের দায়িত্ব পালন করবে, কারণ বাংলাদেশ আর পিছনে ফিরে যেতে পারে না। এই প্রসঙ্গে আমরা যদি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের বক্তব্য কথা বলি, যে আমাদের ওনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, সবচেয়ে জনপ্রিয় দল, এবং আমরা কোনোভাবে তাদের কোনো বক্তব্যকে আন্ডারমাইন করতে পারবো না। কিন্তু আমি সেটা বলবো যে যদি নির্বাচনের পরও আসলে জাতীয় ঐক্যমত্যের সরকার দিয়ে সংস্কার সম্ভব হয়, তাহলে জাতীয় ঐক্যমত্যের সরকার এখনই কেন নয়? হ্যাঁ, যেটা আমরা জানি যে আগস্টে 8 তারিখের মধ্যে যেই ঐক্যমত্যের সরকারের সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা আসলে বাস্তবায়ন করা হয় নাই বিভিন্ন কারণে। এই কারণ জাতীয় অলরেডি ইতিমধ্যে জানে। কিন্তু আমার যেটা মনে হয় যদি নির্বাচনের পরেই জাতীয় ঐক্যমত্যের সরকারের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব, তাহলে এখনোই কেন সে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা সম্ভব না, সেটা আমাদের প্রশ্ন।
এবং আমরা অবশ্যই মনে করি যে বিএনপি গণ-অভ্যুত্থান আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার সচেষ্ট থাকবে। কারণ বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলের ক্ষমতা আসবে, যদি গণ-অভ্যুত্থান আকাঙ্ক্ষার বাইরে কাজ করে, তাহলে সেই সরকার টিকতে পারবে না, সেই দল রাজনীতি থাকবে না। এটা কিন্তু একটা নতুন বাস্তবতা। এই বাস্তবতাটা যদি কেউ বুঝে তাহলে তাদের জন্য ভেরি গুড, আর যদি না বুঝে, এটা আসলে আমার মনে হয় না যে এই ভুলের মাসুল আসলে খুব সহজে দিতে পারবে। মাসুলটা অনেক ভয়ঙ্কর ভাবেই হবে, কারণ বাংলাদেশের তরুণরা জি আলাউদ্দিন মোহাম্মদ, আমি আসবো আপনার কাছে আবার। আগামী 30 তারা মানে বাস্তবতায় জি আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু ইব্রাহিম খলিলের কাছে, আমাদের হাতে সময় কম। ইব্রাহিম খলিল, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন, যেমনটা আলাউদ্দিন মোহাম্মদ যে বিষয়টি নিয়ে বলছিলেন। জি ধন্যবাদ আপনাকে। আর আপনি প্রশ্ন করেছেন যে আমির খসরু মাহমুদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যে বলেছেন যে সংস্কার করবে, বিএনপি ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। এই বিষয়টি আপনি কতটা আস্থা পাচ্ছেন ওনার কথায়? আপনি জানেন যে বিএনপি একটা জনপ্রিয় দল এবং তারা যদি ক্ষমতা আসে, বিএনপির এখন যে আমাদের যে ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও একটা 31 দফা দিয়েছেন, সেখানেও সংস্কারের কথা বলা আছে এবং সেখানেও জনমত সরকার গঠনের কথা বলা আছে। এবং আপনার এই বর্তমান সরকার যে সংস্কারটা, তারা যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, তো বিএনপি যদি কোনোদিন ক্ষমতা আসে, বিএনপি যদি পরবর্তীতে সরকার গঠন করতে পারে, এই সংস্কার কাজগুলো বিএনপি কন্টিনিউ রাখবে। এটা আমার বিএনপির প্রতি আস্থা আছে। জি আপনাকে ধন্যবাদ। আমি খুব ছোট করে একটু প্রশ্ন করি, আমাদের সময় কম। সেটা হচ্ছে যে এই যে সংখ্যালঘু ইস্যু আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন, বিশেষ করে যে ইসকনের ঘটনা এবং অন্যান্য সবকিছু মিলিয়ে, এই যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশের, অন্তর্বর্তীকালীন সরকার কতটা সামাল দিতে পারছে বলে আপনি দেখছেন? আলাউদ্দিন মোহাম্মদ যদি একটু বলতেন ছোট করে আমাকে 1 মিনিটে। আমি কতটুকু সামাল দিতে পারছে বললে আমি বলবো অবশ্যই বেশ ভালোভাবে সামাল দিতে পেরেছে। কারণ আমরা যেটা দেখছি যে অনেক বেশি আমরা যে মিডিয়াতে আওয়াজ উঠেছে, দেশের বাইরেও এই বিষয়গুলো গিয়েছে, সেটা যেরকম সত্য, একই সাথে এটাও সত্য যে বর্তমানে বাংলাদেশের এই যে উস্কানিগুলো বড় বড় দাঙ্গার উস্কানি, হ্যাঁ, এবং বাংলাদেশের জনগণের যে একটা অর্গানিক যে একটা ইয়ে আছে, সেটাকে আসলে ভেঙে দেওয়ার যে একটা, এই সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং সংখ্যা লঘু যারা, তারাও কিন্তু বেশ দায়িত্বশীল আচরণ করছে বলে আমি মনে করি। একই সাথে আমরা যেটা আইনের মাধ্যমে, হ্যাঁ, ন্যায় বিচার যদি বাস্তবায়ন করতে পারি সবার জন্য, এটা সংখ্যালঘু সংখ্যা গুরু নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার বাস্তবায়ন করলে এই ধরনের ঘটনাগুলোই সাম্প্রদায়িক এবং এই মব যে কালচার, সেই কালচারটা অনেকটাই কমে আসবে। জি জি আপনাকে ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। আমাদের হাতে সময় কম। ইব্রাহিম খলিল, একদমই ছোট করে আপনার কাছেও যদি একটু 1 মিনিটে জানতে চাই যে সার্বিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, নানা দাবি, নানা আন্দোলন, নানা বিক্ষোভ, এর মধ্যে নানা রকম ইস্যু, অন্তর্বর্তীকালীন সরকার কতটা সামাল দিতে পারছে? অন্তর্বর্তী সরকার নানা দাবি, একটার পর একটা দাবি, কারণ মানুষ তো বিগত 16 বছর কোনো দাবি মাঠে নামতে পারে, মানুষের অনেক দাবি থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, এই সবই অন্তর্বর্তী সরকারের কাছে আসতেছে। তারাও শুনছে, তারা চেষ্টা করতেছেন। আমি তাদের যে আফটার রেভলিউশন, যেমন আফটার রেভলিউশন যে অবস্থা, এই অবস্থায় তারা যেভাবে সামাল দিচ্ছে, আমি বলবো তারা সফল। তবে আমাদের যে প্রশাসন এখন অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা সব মিলে তারা সফল। জি আপনাকে ধন্যবাদ। এবং আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা হবে। আলাউদ্দিন মোহাম্মদ এবং ইব্রাহিম খলিল, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের দুজনের সাথে আবারও কথা বলবো এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।